বিনিয়োগকারী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আমি এখন আপনাদের সাথে আপনাদের প্রয়োজনে কিছু বিভিন্ন সেক্টর থেকে শেয়ারের স্ট্যাটাস শেয়ার করব বা দেখাবো কোথায় কি প্রবলেম আছে বা কেন উঠতে পারতেছে না, কেন এই সমস্যা কোথায়, কখন কি হতে পারে, ভবিষ্যতে কেমন করতে পারবে, কখন উঠতে পারে, এরকম একটা অ্যানালিসিস শেয়ার করব। কিছু শেয়ারের ডিটেলস সবগুলো আপনার এই বিভিন্ন সেক্টর থেকে। আসেন এখন অ্যানালিসিসে চলে যাই। তার আগে বলি, আশা করি আপনাদের এই অ্যানালিসিসটা কাজে লাগবে। হঠাৎ করে মাথায় আসলো যে এভাবে আপনাদেরকে অ্যানালিসিস দিই, তাহলে আপনাদের মনে হয় কাজে লাগবে। আর ইউটিউব আমাকে বলছে আমার রিইউজড ভিডিও বেশি বা একই রিপিটেটিভ, একই টাইপের হেডলাইন এবং অনেক বেশি ভিডিও ইউটিউবের সাথে আমার যোগাযোগ হচ্ছে, তো এগুলো আমাকে কমিয়ে ফেলতে বলছে এবং বলছে আপনি আপনার ভিডিওর মধ্যে যে এটা আপনার ভিডিও, এটা প্রমাণ নাই। মাঝে মধ্যে মানে আপনার ভিডিওতে আপনার ফেস নাই বা আপনাকে দেখা যায় না, এই টাইপের কথা বলছে। তো সেজন্য আমি আসলাম এই আর কি। তো আসেন এখন আমরা এই টেকনিক্যাল অ্যানালিসিসে চলে যাই, আপনাদের জন্য বিভিন্ন শেয়ারের আপডেট দেওয়ার চেষ্টা করি। তো ইউটিউবের কারণে আমি লাইভে আসছি, কিন্তু আসলে আমি ওইভাবে আসার প্রয়োজন মনে করি না, বা আমার এতদিন ধরে যারা আমাকে ফলো করছে সাবস্ক্রাইবাররা, তারা আমাকে না দেখেই সাবস্ক্রাইব করেছেন এবং তারা আমার সাথে আছেন অনেক দিন থেকে। আসেন এখন আমার ছবি আপনারা যেগুলো দেখছেন তার মধ্যে থেকে রিসেন্ট চেঞ্জ আসছে। যে ছবিগুলো আপনারা দেখছেন ইউটিউবে সেগুলো থেকে কিছু চেঞ্জ আসছে, কিন্তু সবগুলো ছবি আমার, এই আর কি। তো আসেন এখন আমরা একটু দেখার চেষ্টা করি কোথায় কোথায় কোন কোন শেয়ারের কী প্রবলেম আছে। আমি ব্যাংক থেকে একটু শুরু করি। ব্র্যাক ব্যাংক, হ্যাঁ, ব্র্যাক ব্যাংক নিয়ে একটা আলোচনা দিব ছোট। আমার এই ভিডিওটা একটু বড় হবে, এটা আপনাদের কাজে লাগবে আশা করি। ব্র্যাক ব্যাংকের অ্যানালিসিসটাতে আমার সাপোর্ট ছিল এই জায়গায় 65, কিন্তু সেটা ব্রেক করছে। সেটা ব্রেক করলেও আপনারা ব্রেকের উপরে আস্থা রাখতে পারবেন আশা করি। ব্রেক আবার উঠে আসবে, এটা কয়দিনের ব্রেক আবার উঠে আসবে। আপনাদেরকে আমি যে অ্যানালিসিসটা দিছি সেটা ভ্যালিড আছে, ভ্যালিড থাকবে। ব্রেক আবার উঠে আসবে ইনশাল্লাহ, কিন্তু ব্রেক এখন মার্কেট থেকে সাপোর্ট পাচ্ছে না, এই জন্য উঠতে পারতেছে না, এই জন্য দেরি করতেছে। ব্রেকের মোটামুটিভাবে একটু সময় নিলেও ব্রেক উঠে আসবে, এটা হলো কথা। সময় সে নিতেই পারে, আমি দেখাইছি আপনাদেরকে, এটা উইকলি চার্ট দিয়ে দেখাচ্ছি। ব্রেক আবার উঠে আসবে ইনশাল্লাহ। ব্রেকের প্রয়োজনীয় কারেকশান শেষ বলতে পারেন। এই যে দেখেন সিনকো স্পেন বি বা ক্লাউডের সাপোর্ট থেকে উঠে আসছে ব্র্যাক ব্যাংক। এরপরে আমরা দেখি আপনার ব্র্যাক ব্যাংকের পরে এই ব্যাংকে আর কার কার আগ্রহ আছে একটু দেখি। সিটি ব্যাংকে মনে হয় আগ্রহ থাকবে লোকজনের। আমার তো আপনাদের জন্যই ভিডিও করা, আপনাদেরকেই ভ্যালু দিতে হবে, আপনাদের জন্য ভিডিও দিতে হবে, আপনাদের জন্যই অ্যানালিসিস দিতে হবে, আপনাদের জন্যই শেয়ার করতে হবে। আপনারা শুধু সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন, শেয়ার করবেন, এই আর কি। সিটি আবার উঠবে যে সিটি স্টিল স্ট্রাগল করতেছে। এই স্ট্রাগলটা বেশি কঠিন না, ওই যে সেক্টর সাপোর্টও পাচ্ছে না, এই জন্য সিটি উঠে আসবে আবার। এবং সিটির পরবর্তী অ্যানালিসিস আমি দিছি কি না জানি না, অ্যানালিসিস দিতে হবে প্রয়োজনে আবার। সিটি উঠে আসবে, অসুবিধা নাই, উঠে আসতে সিটির অসুবিধা নাই। আপনাদেরকে একটু সময় নিতে হবে। মার্কেট প্রাইস চাইলেই দৌড়াইতে পারে না, এটা সবসময় মনে রাখবেন।
প্রাইস চাইলেই দৌড়াইতে পারে না। প্রাইসকে টাইমের সাথে বন্ধুত্ব করতে হয়, প্রাইসকে প্রাইমের সাথে অ্যাডজাস্টমেন্ট করতে হয়, প্রাইসকে টাইমের সাথে কনসলিডেট করতে হয়। কেন করতে হয় না করতে হয় এগুলো এখন আমি এই ভিডিওতে এগুলো ডিটেলস বলতে পারবো না, সম্ভব হবে না। এখন দেখেন ইবিএলটা দেখতেছি, ইবিএলের ইস্টার্ন ব্যাঙ্কও স্ট্রাগল করতেছে, সব ব্যাঙ্কই স্ট্রাগল করতেছে, কারণ মার্কেট সাপোর্ট নাই, সেক্টর সাপোর্ট নাই বলতে সেক্টর ওকে নাই। তো ফাইনালি ইবিএল আবার উঠে আসবে এবং ইবিএল নেক্সটে 40-এর দিকে যাওয়ার চেষ্টা করবে। এবার উঠে আসতে 40-এর দিকে যাওয়ার চেষ্টা করবে সামনে যখন উঠে আসবে তখন ইস্টার্ন ব্যাঙ্ক। আচ্ছা, এরপরে আর গেল, এখানে আর কিছু বললাম না, এই 3টা বললাম। আর প্রাইম ব্যাঙ্কটা একটু দেখে নিই, তারপরে অন্য সেক্টরের কিছু আইটেমে যাব যেগুলোতে অনেকে আটকা আছে এই টাইপের, বা যেগুলো আমার অ্যানালিসিস ছিল যে এগুলা। প্রাইম উঠে আসবে, প্রাইম নেক্সটে 36-এর চেয়ে বেশি যাওয়ার টার্গেটে আছে, তবে একটু সময় নিচ্ছে, কারণ ব্যাংকে উঠায় আনতে পারতেছে না, দুইটাই বলতে পারেন। এই আর কি, বাজারই উঠায়, বাজারই নামায়, বাজারই আটকায় অ্যানালিসিসে। এটা হলো কথা। প্রাইম উঠে আসবে, প্রাইম যথেষ্ট ভালো করার চান্স আছে। প্রাইম হয়তো 40 পার হয়ে যাবে আশা করি নেক্সট মুভমেন্টে। এখন আসেন সিমেন্ট সেক্টর নিয়ে আমি খুব একটা পাচ্ছি না অ্যানালিসিস দিতে। আমি সিমেন্ট সেক্টরটা আগে দেখিনি, সেটা আমার জন্য ভালো। সিমেন্ট সেক্টর নিয়ে এখন অ্যানালিসিস দেওয়ার দরকার নাই, সিমেন্ট সেক্টর আমি আপাতত বাদ দিচ্ছি। তারপরে হলো সিরামিক সেক্টর, মন্নু সিরামিক 96-এ নেমে আসছে। মন্নু সিরামিক একটা টার্গেট মিট করছে। মন্নু সিরামিক কি আবার উঠবে? হ্যাঁ, আবার উঠে সে নেক্সট টার্গেটে যাবে। মন্নু সিরামিকের একটা আপডেট অ্যানালিসিস দেওয়ার প্রয়োজন আছে, তবে যে টার্গেটগুলো দেখানো ছিল সেগুলো মিট করবে মন্নু সিরামিক। এগুলো হচ্ছে আসলে এই এভোলিউশন ডিস্ট্রিবিউশন বা এই মুভিং অ্যাভারেজ, মোমেন্টাম, ভোলাটিলিটি ইত্যাদির অ্যাডজাস্টমেন্ট, এই জন্য এগুলো শেয়ারগুলো কারেকশান হয়, নিচে নেমে আসে। এরপর ইঞ্জিনিয়ারিং সেক্টর থেকে আনোয়ার গালবা তো আমি পজিটিভ বলাই ছিল, সময় নিবেও বলছি, উঠে আসতেছে এখন আবার এই মুভমেন্টেই উঠে যাবে, এটা এখনই বলা যাচ্ছে না। আর একটু ব্যাক করতে পারে, আর একটু ব্যাক করে উঠতে পারে, আর নাহলে এই মুভমেন্টটাও উঠতে পারে। তবে এটা ওর আপনার বুলিশ মোমেন্টামের উপরে নির্ভর করবে এই টানে উঠে যাবে কি না আনোয়ার গেলবা। অপেক্ষা করে একটা সময়ে খুব ভালো করবে। এখন একটু সময় নেবে। এখন যেটা দেখাইছি আনোয়ার গেলবা আপনারা 200+ পেয়ে যাবেন আশা করি ইনশাল্লাহ ইন কোর্স অফ টাইম। এরপরে হচ্ছে বিবিএস ক্যাবলসটা নিয়ে একটু বলি। বিবিএস ক্যাবলসে অনেকে আসে এখনও। বিবিএস ক্যাবলস একটু প্রবলেমে আছে বলতে বিবিএস ক্যাবলসকে হয়তো আর একটু কারেকশান হতে পারে এবং একটু নিচে আসতে হইতে পারে, সেটা হয়তো 22 বা 20 লেভেলে আসতে হইতে পারে। তো এগুলো নেসেসারি কারেকশান, এগুলোকে মেনে নিয়েই ট্রেড করতে হবে। আর যদি সে নামতে না চায়, সাইডওয়ে থেকে কারেকশান শেষ করতে পারে, তাহলে পরে কোনো অসুবিধা নাই। তবে নামতে মনে হয় চাইতেছে না বিবিএস ক্যাবলস, এটা ভালো লক্ষণ। কখনো সাপোর্টে না নেমেও কারেকশান শেষ করা যায়, সেরকম চেষ্টা করতেছে বিবিএস ক্যাবলস। তবে বিবিএস ক্যাবলসের ফিউচার ভালো বলতে বিবিএস ক্যাবল 38-40 এটা মিনিমাম টার্গেট আছে বিবিএস ক্যাবলের, এবং 50ও টার্গেট আছে
আপাতত শর্ট টার্ম টার্গেটে বিবিএস কেবলের 50ও আছে, এটা আপনারা মাথায় রাখবেন। বিবিএস কেবল নামতে চাচ্ছে না, নামতে না চাইলে কী করবে একটু দেখি। বিবিএস কেবল আরও কয়েকদিন পরে হয়তো আপ হবে এই লেভেল থেকে আপ হবে। অলরেডি বাই সিগন্যাল দিয়ে ফেলছে, বাই সিগন্যাল না সেল সিগন্যাল দিয়ে সেল সিগন্যাল দেয় নাই, এই টুইস্ট হয়ে গেছে। ইটস এ গুড সাইন। তা আপনাদের যাদের বিবিএস কেবলস আছে আপনারা বিবিএস কেবলস নিয়ে অপেক্ষা করতে পারেন। কতটুকু পর্যন্ত? 30 তো কোনো বিষয় না। বিবিএস কেবলস নিয়ে আপনারা অন্তত 44 পর্যন্ত অপেক্ষা করতে পারেন, আশা করি ইনশাল্লাহ। একটা লং টার্ম অ্যানালিসিস দিয়ে দিলাম, মোটামুটিভাবে 40 পর্যন্ত অপেক্ষা করতে পারেন অন্তত। তো এগুলায় ও যেভাবে হোক যাওয়ার চেষ্টা করবে, কারণ বিবিএস কেবলস এখন মূলত সে তার প্রাইস গেইন করতেছে অনেক দিন পরে। প্রাইস গেইনের প্রসেসে আসে সে। তার টেকনিক্যাল তার ফান্ডামেন্টাল খুব ভালো না হলেও সে প্রাইস গেইন প্রসেসে আছে। তো বিবিএস কেবলস একটু কারেকশান হলেও একটা পর্যায়ে গিয়ে আপনারা বিবিএস কেবলসকে 40-50 পেয়ে যাবেন। বিবিএস কেবলস মান্থলিতে একটু স্লো হইতে পারে, মান্থলিতে একটু কনসলিডেশন হইতে পারে, এই জন্য একটু নামার সম্ভাবনা আছে বলছি। তবে নাও নামতে পারে, নামাটা বড় বিষয় না। বিবিএস কেবলস নিয়ে অপেক্ষা করতে হবে এবং এটা গ্র্যাজুয়ালি 40+ চলে যাওয়ার সুযোগ আছে ইনশাল্লাহ। এরপরে আমরা দেখি যে বিডি ল্যাম্পসের জন্য অনেকে চায়, আমি এভাবে অ্যানালিসিস দিনে আমি একটু ক্লিয়ার করে দিই। আসলে বিডি ল্যাম্পস স্ট্রাগল করতেছে এখনও। বিডি ল্যাম্পসের পুরোপুরি টেকনিক্যালি ওকে না, এখনও ওকে হওয়ার চেষ্টা করতেছে। এই কারণে বিডি ল্যাম্পস আবার উঠবে। আমি ভাবছি ন্যাশনাল পলিমার। বিডি ল্যাম্পস আবার উঠবে। বিডি ল্যাম্পস কারেকশান শেষ করতেছে, কনসলিডেশন শেষ করতেছে। আমি একটু ভালোভাবে দেখি বিডি ল্যাম্পসকে। বিডি ল্যাম্পস আবার উঠবে তার টাইম কারেকশান এবং কনসলিডেশন শেষে। এবং বিডি ল্যাম্পসের আমি আগে অ্যানালিসিস দিই নাই, হয়তো সামনে অ্যানালিসিস দিব। বিডি থাইফুড যথেষ্ট গেছে, এখন দেখা যাক এরপরে কী করে। বেঙ্গল উইন্ডসরের মূল ইচ্ছা আরও সামনে যাওয়া, মূল প্ল্যান আরও সামনে যাওয়া। এই সামনে যাওয়া ছাড়বে না কেউ। এই 1 বছর 1.5 বছরে কোনো শেয়ার সামনে যাওয়া ছাড়বে না, কোনো শেয়ার সামনে যাওয়ার চেষ্টা ছাড়বে না, কোনো শেয়ার বুলিশ না হয়ে থাকবে না। গ্র্যাজুয়ালি সবই হবে। আপনাদেরকে শুধু ধৈর্য ধরতে হবে। বাজারের ভালো আছে এখানে। রহিম করিম যেই ক্ষমতায় থাকুক, এই বাজারের নিয়মে বাজার ভালো হয়, এত কিছু লাগে না। এখনও কোনো কিছুই বাজারে হয় নাই, কিন্তু বাজার ভালো। ইউনূস আমলেও কোনো কিছু হয় নাই, বাজার ভালোর দিকে আসছে। বাজারের ভালো যখন শুরু হয় তখন বাজারের কর্তা ব্যক্তিরাই বাজারকে ভালো করে, কারণ 4 বছর তো ওরা খারাপ করছে বাজারের টেকনিক্যাল অ্যানালিসিসকে ওকে করার জন্য। এখন টেকনিক্যাল অ্যানালিসিস ওকে, সুতরাং বাজার খারাপ হওয়ার তো কোনো কারণ নাই, বাজারকে ভালো হতেই হবে ইনশাআল্লাহ। এখানে যেই থাকুক, যেই নোক, যেই পদ্ধতি নোক, যেই পলিসি নোক, সেটা হলো কথা। বেঙ্গল উইন্ডসর আবার উঠবে, চেষ্টা করতেছে উঠার। আচ্ছা, আমি সবগুলা শেয়ারের বলবো না, সময় কাভার হবে না। কপারটেকও আবার উঠবে এবছর প্রতিটা শেয়ার উঠবে। শুধু ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে। পেনিক হওয়ার কোনো কারণ নাই। আপনার যদি মনে করেন যে আপনি শেয়ার ব্যবসা করে দিনে দিনে 7 দিন 10 দিন T2 আইটেম, কালকে থেকে বাড়া শুরু হবে, প্লেয়ার ঢুকছে, ঢুকছে, ওই ঢুকছে, আপনি সেগুলো খুঁজে নিতে পারেন, সেটা ভিন্ন কথা। কিন্তু প্রাইস তো আপনার টাইমের সাথেও মুভ করে। সুতরাং সব শেয়ার কিন্তু আপনার BNICL হবে না, সব শেয়ার ওইটা কি একটা ডোমিনেজ স্টিল নাকি কি, এটাও হবে না। এটা আপনারা বুঝতে হবে। কপারটেক আবার উঠবে, কপারটেকে সমস্যা নাই ইনশাল্লাহ। তারপরে KDS উঠবে, KDS আবার উঠবে, KDSের সমস্যা নাই।
ও কেডিএস তো উঠতেছে, আমি তো অ্যানালিসিস দিছি কেডিএস। নাহি ক্যাপিটালও আবার উঠবে। আপনাদেরকে একটা যে একটু আগে যে কথাটা বললাম এটাই, এবছর আপনারা সবাই শেয়ারে অপেক্ষা করতে হবে। এবছর বিনিয়োগের বছর, এবছর বাজার 4 বছর পরে ওঠা শুরু করলো এবং আমরা আশা করতে পারি আরও 1 থেকে 1.5 বছর বাজার কমপক্ষে ভালো থাকবে। নাহি ক্যাপিটালও আবার উঠবে। এসব কারেকশান দেখে যারা ভয় পেয়ে যান তাদের জন্য এই পরামর্শগুলো দিচ্ছি। ওয়াইম্যাক্সে একটু সময় লাগবে। ওয়াইম্যাক্স নিয়ে বারবার কেউ আমাকে আমার কাছে অ্যানালিসিস চায়। তো ওয়াইম্যাক্স কোথায় আছে একটু দেখি। ওয়াইম্যাক্সে একটু সময় লাগবে, ওয়াইম্যাক্সে একটু ঝামেলা আছে। তারপরে রানার অটো সময় নিচ্ছে, রানার অটো সময় নিবে বলছিলাম লাস্ট অ্যানালিসিসটাতে, যে একটা লেভেল দেখাইছিলাম, ওই লেভেলটা পার হয়ে যেতে সময় নিবে, আপাতত যেতে পারবে না। তো সেটাই হইতেছে রানার অটোতে। আপনারা দেখেন রানার অটো ওই যে টপটা ক্রস করে যেতে পারে নাই, তবে যাওয়ার জন্যই সে প্রচেষ্টায় আছে। রানার অটো কি আরেকটা মুভমেন্ট শুরু করবে? রানার অটো মনে হয় আরেকটা মুভমেন্ট শুরু করতে পারে, তবে আরেকটু সময় নিতে পারে। তারপরে এগুলো শেষ করলাম। ওয়াইপিএল এর অ্যানালিসিস দিয়ে রাখছিলাম। ওয়াইপিএল গ্রাজুয়ালি আগাইছে, আরও যাবে। তারপরে টার্গেট মিট হলে কারেকশানে চলে যাবে, আরও যাবে, আবার যাবে, এখন আবার উঠবে। নেক্সট কারেকশানে যাওয়ার চেষ্টা, নেক্সট লেভেলে যাওয়ার চেষ্টা করবে, তারপরে এই কারেকশানে যাবে। তো এখনও সে কারেকশান পুরোপুরি শেষ করতে পারছে কি না বলা যাচ্ছে না, একটু সময় নিচ্ছে। তো ওয়াইপিএলের আমার অ্যানালিসিসটা ছিল কত জানি না, আমি এখন মনে নাই, তবে অনেক দূর ওয়াইপিএল 35 লেভেল পর্যন্ত অন্তত যাওয়ার চেষ্টা করবে আশা করি আর কি। ফিনান্সিয়াল ইনস্টিটিউশন এখানে কয়েকটা অ্যানালিসিস দিই। ডিবিএইচ অ্যাকুমুলেশন ডিস্ট্রিবিউশন করে আগাচ্ছে, ব্যাপারটা এরকমই ধরে নেন। ডিবিএইচে আবার উঠে আসতেছে, দেখেন আপনারা। এগুলো অ্যানালিসিস দিয়ে রাখছি, এগুলোকে আমি সাজেস্টও করছি, এবং সাজেস্ট করছি কেন? অবশ্যই সঙ্গত কারণে, প্রয়োজনীয় কারণে এবং পারফেক্ট কারণে। তো ডিবিএইচ একটু পিছিয়ে থাকলেও ডিবিএইচে উঠে আসবে। আইডিএলসি ইয়ে তো দেখছেন কেমন করছে, এই আইপিডিসি। তো ওরা যার টেকনিক্যাল প্রয়োজন থেকে, টেকনিক্যাল সাপোর্ট থেকে বিহেভ করবে, এটাই স্বাভাবিক। তবে প্রাইস গেইন করবে প্রত্যেকটা। আপনারা যদি এইসব দেখে ভরকায় যান, এক টানে আইডিএলসি উঠছে 36 থেকে 44, হ্যাঁ, এরপরে যদি আপনারা কারেকশান দিকে ভরকায় যান তাহলে হবে না। কারণ কারেকশান তো হয় রেকটিফিকেশনের জন্য, গোছায় নেওয়ার জন্য, ওকে করার জন্য। হ্যাঁ, আবার উঠবে আইডিএলসি, তারপরে আইপিডিসি তো একদম বুম অবস্থা। ইপিএস কত দেখছিলাম, হ্যাঁ তখন নিলাম না, এখন পি রেশিও বেড়ে গেছে, এই আর কি। আইপিডিসি থামার ইচ্ছা নাই, আইপিডিসি স্ট্রংলি মুভ করতেছে। এখন কেউ যদি বেশি বুঝে, কেউ যদি কম বুঝে, তাহলে বলার কিছু নাই। আইপিডিসির অ্যানালিসিস আমি দিছি, আপনারা ফলো করার চেষ্টা করবেন, মনে নেই আমার কি দিয়েছি। ন্যাশনাল হাউস ফিনান্সের একটু প্রবলেম আছে বলছিলাম, আপনাদের মনে থাকার কথা, মনে আছে কি না কে জানে। ওগুলা আমার এই অ্যানালিসিসের ব্যাখ্যাগুলো আপনারা পরবর্তীতে দেখতে পাবেন। তো ন্যাশনাল হাউস ফিনান্স ওকে হয়ে সামনে আগাবে, বেশ বুলিশভাবে স্ট্রংলি উঠে আসছে, দেখেন। এমনি টেনশনের কোনো কারণ নাই। তবে ন্যাশনাল হাউস ফিনান্সের প্রবলেমও আস্তে আস্তে সলভ হয়ে যাচ্ছে। আপনারা ন্যাশনাল হাউস ফিনান্সের দিকেও চোখ রাখতে পারেন। যে এই প্রবলেমের কথা বলছিলাম সেটা অনেকটা সলভ হয়ে আসছে। বঙ্গ শেয়ারটার বাধা কি কে জানে, আমি তো দেখছিলাম যে ওকে ছিল,
ডিস্ট্রিবিউশন অ্যাকুমুলেশন এই থিওরিতে আছে। আবার উঠা শুরু করবে বঙ্গজ, উঠতে না নাই, এবং এইবার উঠলে 180 লেভেলে যাবে আশা করি বঙ্গজ। এগুলো যদি আপনারা না বুঝেন তাহলে কিছু বলার নাই, কারণ টেকনিক্যাল অ্যানালিসিস অনুযায়ী বাজার চলে। উঠতে বাধা পেলে বাজার উঠে না, আর উঠতে বাধা না পেলে বাজার উঠে যায়। এটা আপনারা বুঝতে হবে। প্রাইস উঠে যায়, প্রাইসের কাজ হচ্ছে উপরে ওঠা এবং যতটুকু পারে ততটুকু উঠা। পারলে 1000 টাকায় চলে যেতে চাইবে প্রাইস, কিন্তু সে পারে না। এটা হলো কথা। বিডি থাই ফুড বেশ ভালো মুভ করছে। আমার 27 টাকা টার্গেট ছিল, ওইটা পার করে ফেলছে, পরে পার করে নিচে নেমে আসছে। এখন বিডি থাই ফুড কি উঠে আসবে একটু দেখি। বিডি থাই ফুডকে একটু সময় নিতে হবে। আমি যে প্রবলেম থেকে বিডি থাই ফুড উঠতে পারবে না বলছিলাম, সেই প্রবলেমটা এখনও আছে। এর মধ্যে দিয়েও সে কিন্তু একটা লেভেলে চলে আসছে। এটা হচ্ছে মার্কেট স্কিং, তাও 27 টাকার এই থেকে 4 চেয়ে বেশি আসছে। এরকম দু একটা শেয়ার করবে, সব সময় সঠিক পরিমাপ দেওয়াটা কঠিন। লভেলোর অবস্থাটা দেখি। লভেলো সম্পর্কে অ্যানালিসিস দিয়েছিলাম, কিন্তু লভেলো ঠিকই আবার নিচে আসলো। কেন আসলো একটু দেখি আগে। there is something here to learn। ব্যাপারটা হলো এরকম, লভেলোর এই জায়গাতে লার্নিংয়ের বিষয় আছে। হ্যাঁ, লভেলো এই গ্রিন ক্যান্ডেলের পরে উপরে উঠে আসে নাই, কিন্তু উপরে উঠে আসার মতো পজিশনে সে চলে আসছিল, এরপরে সে নেমে আসছে। এটা একটা ফার্স্ট ক্লাস এক্সাম্পল। হ্যাঁ, লভেলো উঠবে আবার, এবং লভেলো আমার যে মূল টার্গেটের অ্যানালিসিসটা দিছি লং টার্ম, ওইখানের দিকে যাবে। তো এগুলোকে ওকে করে যেতে হয়, এভাবেই যেতে হয়, এই জন্যই নামছে। আপনাকে এর জন্য সময় দিতে হবে। একটা কারেকশান হলে, একটা টার্গেট মিট হলেই পরে কোনো শেয়ার বুম দৌড়াতে পারে না। এটা হলো মূল কথা। এগুলো না বুঝবেন, শেয়ার ধরা খেয়ে আটকায় থাকবেন 3-4 মাস আর কি। এরপরে আবার ছুটতে পারবেন, কারণ বাজার এখন সব শেয়ারকে প্রাইস দিবে, সব সেক্টরকে প্রাইস দিবে ধাপে ধাপে, বাজারের নিয়মে, বাজারের সিস্টেমে, বাজারের পলিসিতে। বাজারের পলিসি বাজার আপনাকে বলবে না, বাজার খুব পলিসি করে। এখন দেখেন ইন্স্যুরেন্সই বাজার আছে, ইন্স্যুরেন্সে কনসেন্ট্রেট, কিন্তু বাজারের ইন্স্যুরেন্সের যে বাজার আছে বা ইন্স্যুরেন্সের যে কনসেন্ট্রেশন, এটা কাউকে বাজার এমনভাবে মুভ করতেছে বুঝতে দিচ্ছে না। কিন্তু একটা শেয়ারও টার্গেটে যাচ্ছে না কোনো সেক্টরের। এই যে টেক্সটাইল সেকেন্ডে আছে বলতেছি, টেক্সটাইলের ভালো শেয়ারগুলো মাত্র শুরু করলো। হ্যাঁ, মালিক টালে এগুলো মাত্র শুরু করলো, এই আর কি, 1 মান্থ। অলিম্পিক শেয়ারটা এতদিন দেরি করবে, এটা আমার ফুললি আনএক্সপেক্টেড। অলিম্পিক শেয়ারের একটা কথা বলি, অলিম্পিকের প্রবলেমটা কোথায় হয়েছে আমার শুরু থেকে একটা প্রবলেম হয়েছে অলিম্পিকে আমার। সেটা হলো, অলিম্পিকে আমি আরও আগে উঠবে আশা করছিলাম এই লেভেলে। দেখেন ভালো করে মান্থলি চার্ট এটা। হ্যাঁ, এই লেভেলে, এই মান্থলি চার্টে সে বাই সিগন্যাল দিয়ে ফেলছিল। অলিম্পিক বাই সিগন্যাল দিয়ে MACD ক্রস ওভার করে আবার সে নিচে নামায় আনছে পেঁচাইয়া। এটা একটু ডিসগাস্টিং হয়ে গেছে, এটা একটু বিরক্তিকর। তো এই অলিম্পিককে উঠে আসবে ইনশাল্লাহ। অনেক ভালো করবে অলিম্পিক, অ্যানালিসিস দেখবেন, অলিম্পিক অনেক ভালো করবে। অলিম্পিক অনেক ভালো করবে মানে আপনার অ্যানালিসিস দেখলে বুঝতে পারবেন কী আছে ওখানে, এই আর কি। জিল বাংলা RD ফুড নিয়ে একটু বলি। হ্যাঁ, RD ফুড
ওই যে কারেকশান শেষ করে আনছে প্রায় আরডি ফুড, আবার উঠা শুরু করবে। উঠা শুরু করলে এটা কি সাস্টেনেবল হবে কিনা একটু দেখি। হ্যাঁ, যখন উঠা শুরু করবে তখন সাস্টেনেবল হবে। আরডি ফুডের এখনও প্রতিবন্ধকতা দূর হয় নাই। প্রতিবন্ধকতা দূর করার জন্য আরডি ফুড কারেকশান হয়েছে। এরপরে আবার উঠবে, চাইলেই দৌড়াইতে পারবে না কোনো শেয়ার যদি তার টেকনিক্যাল ক্যালকুলেশন, ম্যাথমেটিক্স, এই যোগ বিয়োগ গুণভাগ ঠিক না থাকে। এটা হচ্ছে আসল। কোন পার্টি ঢুকলো, কে ঢুকলো, ওরা যদি সেভাবে ক্যালকুলেশন করি কোনো শেয়ারকে নিয়ে আগায়, তাহলে সেটা লং রান ক্যারি করতে পারবে। এগুলো অনেক দিনের হিসাব করে একটা শেয়ারকে ওরা মুভ করায়, এমনি চাইলেই মুভ করে না। এই ডোরেন্ট পাওয়ার দেখেন আজকে কয় মাস ধরে 30-32 বেশি যাইতে পারতেছে না, শুধুমাত্র টেকনিক্যাল কারণে। টাইম কাভার হয়ে আসতেছে না, সময় লাগতেছে। পরে আমি বাধ্য হয়ে বলছি ডোরিং পাওয়ারে, আবার দেখার পর দেখি যে হ্যাঁ, ডোরিং পাওয়ারে প্রবলেমটা এই প্রবলেম। তো সেই প্রবলেম সলভ হইতে হইতে ডোরিং পাওয়ার এখনও সে 30 টাকায় আছে। এসপিসিএল দেরি করতেছে মূলত। হ্যাঁ, এসপিসিএল দেরি করতেছে বাধ্য হয়ে। এসপিসিএল কনসলিডেশন শেষ করতেছে। কনসলিডেশন শেষ না হলে এসপিসিএল উঠতে পারবে না, এই জন্য। তবে এসপিসিএল সম্পূর্ণ আপিস। এসপিসিএল 65 আমার যে অ্যানালিসিসটা ছিল ওখানে তো যাবে, আরও বেশি যাওয়ারও সম্ভাবনা আছে। এসপিসিএল একটু ভিন্ন টাইপের মাইনকাচিপাই ধরা পড়ছে। এটা ভিন্ন মাইনকাচিপা, ওয়ান সাইডেড মাইনকাচিপা। এইটা থেকে উত্তরণ করতে একটু সময় লাগতেছে, এই জন্য এসপিসিএলের এই অবস্থা। এটা ওভারকাম হয়ে গেলে এসপিসিএল মোটামুটিভাবে বুম হবে। বুম না বললেও টার্গেট ওরিয়েন্টেড হবে। এটা তো প্রাইস হারায় নাই, প্রাইস গেইন করতেছে, প্রাইস ধরে রাখছে। এইটা খুব ভালো দিক, ভালোভাবে সে স্টে করতেছে পজিশন নিয়ে। ইন্ডেক্স এগ্রো যেগুলোতে সবাই আটকানো আছে সেগুলোই বলার চেষ্টা করতেছি, মানে যেগুলো নিয়ে কষ্ট পাচ্ছে এরকম শেয়ারগুলো। আর মিউচুয়াল ফান্ড নিয়ে একটু বলি। মিউচুয়াল ফান্ড বেসিক্যালি আরও সময় লাগবে। মিউচুয়াল ফান্ডের অ্যানালিসিস ভালো না। আপনারা দেখছেন মিউচুয়াল ফান্ড একদিন 2 দিন বাড়লেই বিভিন্ন চ্যানেলে বিভিন্ন এক্সপার্টরা এমনি মিউচুয়াল ফান্ড নিয়ে অ্যানালিসিস দেয়, এমনি এটা নিয়ে শেয়ার করে, হ্যাঁ, বিভিন্ন উৎসাহিত করা শুরু করে। আমি কখনও করিনি, আপনারা খেয়াল করলে দেখবেন। আমি মিউচুয়াল ফান্ডের কন্ডিশন দেখে আমি বুঝে গেছি মিউচুয়াল ফান্ড কোন অবস্থায় আছে, কি করতে পারে। একবারও মিউচুয়াল ফান্ড সম্পর্কে আমি কোনো ভিডিও দিই নাই। একবার একটা রিকোয়েস্টে মনে হয় মিউচুয়াল ফান্ডের একটা অ্যানালিসিস দিয়েছিলাম মিউচুয়াল ফান্ড সেক্টরের, ওইখানে দেখাই দিয়েছি এটা পার হলে অ্যানালিসিস দিব, নাহলে দিব না, এই আর কি। তো এগুলো আপনারা বুঝতে হবে। আর এই পেপারের মধ্যে আমি একটা পেপারকেই সাজেস্ট করছি, সেটা হলো সোনালী পেপার। সাজেস্ট মানে কি, যেটার ব্যাপারে আমি পজিটিভ বলছি, সোনালী পেপারে। হ্যাঁ, তো সোনালী পেপারের দেরির কারণ একটু দেখে দিই, আশা করি আপনাদের কাজে লাগবে, এই জন্যই দেওয়া। অনেকে তো অনেক আইটেমে আছেন, সবাই তো আর ইন্স্যুরেন্সে নাই, সেটা আমি জানি। এই জন্য সোনালী পেপার আবার শুরু করবে, এবং সোনালী পেপার নেক্সট মুভমেন্টে হয়তো 360 পার হয়ে যাবে ইনশাল্লাহ। 400 যেতে পারে সোনালী পেপার, 400 যেতে পারে। এরপর আমি আরেকটু ভালোভাবে দেখি সব কিছু ওকে আছে কিনা। মোটামুটিভাবে চেষ্টা করতেছে সোনালী পেপার ওকে করতে, 400 যাওয়ার জন্য বা আরও ভালো করার জন্য। আপনারা সোনালী পেপার নিয়ে অপেক্ষা করেন। সোনালী পেপার মূলত এখন এই কনসলিডেট করতেছে, এইটা হলো কথা। সোনালী পেপার কি করতেছে, কনসলিডেশনে আছে। ফার্মার মধ্যে ওই নাভানা আমার অ্যানালিসিসের চেয়ে একটু বেশি গেছিলো। নাভানা ফার্মা আমার 70 টার্গেট ছিল, ওইখানে সে চলে গেছিলো একটু বেশি, সেটা ওর মেজারমেন্টও দিতে পারছে। আমার ছিল 70 টার্গেট, পরে ও গিয়ে এই যে 76 পর্যন্ত বডি গেছে। এখন কারেকশান হচ্ছে নাভানা ফার্মা আবার কি আগাবে আমরা একটু দেখার চেষ্টা করি। নাভানা ফার্মা আবার আগালেও এখনও আরও সময় লাগবে। নাভানা ফার্মা ইজ নট কোয়াইট ওকে টু মুভ অ্যাগেইন নাও। হ্যাঁ,
এখনই আবার নাভানা ফার্মা দৌড়াইতে পারবেন না। আমি এটা বলছিলামও, আগেও বলছিলাম, তো এটা ওকে করলাম এখন নাভানা ফার্মার অ্যানালিসিসটা। আর সিটিতে কী আছে, ফার্মার এনেরটা একজনের জন্য সিল্কো ফার্মা চাইছিল, সিল্কো ফার্মাটা একটু দেখে দিই। সিল্কো ফার্মা বুলিশ টার্গেট ওরিয়েন্টেড মনে হচ্ছে। এই কারেকশানে আছে, কারেকশান শেষ করে আবার উঠে আসবে। অ্যাক্টিভ আছে স্মার্ট মানি, হ্যাঁ, তবে এই অ্যাক্টিভিটি এখনও পুরোপুরি কাজ দিবে না, আর একটু সময় লাগবে। একটা টার্গেট মনে হয় মিট করছে সিল্কো ফার্মা, সুতরাং সিল্কো ফার্মা থেকে একটু দূরে থাকলে ভালো হবে, বা সিল্কো ফার্মা কারেকশান শেষে উঠবে, কারেকশান এখনও শেষ হয় নাই। দূরে থাকা এগুলো বলবো না, এগুলো বলা যাবে না, এগুলো বলা ঠিক না। এগুলো বললে প্যানিক হয় বা লোকজন ভুল সিদ্ধান্ত নেয়। মূল কথা হচ্ছে সিল্কো ফার্মা আপনারা এন্ট্রি দিবেন 23 টাকা পার হলে, এটাই বলে রাখলাম। আর কিছু বলার নাই, সিল্কো ফার্মাতে নতুন এন্ট্রি দিতে 23 টাকা পার হতে হবে। আপনারা একটা জিনিস বুঝতে হবে ভাই, আমি আপনাদেরকে বলি, এই সিল্কো যে এইখান থেকে এখানে গেছে আমার তো জানা নাই, আমি তো এগুলো দেখার সুযোগ পাই না এত কিছু। হ্যাঁ, সিল্কো 23 টাকা 13 টাকা থেকে গেছে 21 টাকা, এটা কি কম গেইন মনে করেন? কত পার্সেন্ট হিসাব করেন? সিল্কোর গেইন 60%-এর বেশি। এই শেয়ার বাড়ে পার্সেন্টেজ বেসিসে, আপনারা জানেন এটা। শেয়ার বাড়ে তার পার্সেন্টেজ বেসিসে, তার মুভমেন্ট, তার গ্রোথ, তার ইন্ডিকেটার, অসিলেটর সব পার্সেন্টেজ বেসিসে হিসাব করা হয়। তো সিল্কো বাড়ছে 70%। আপনি যদি এখনই মনে করেন যে আবার দৌড়াবে, তাহলে কিন্তু ভুল করবেন। আপনারা অ্যানালিসিস শিখেন, যেখানে পারেন ভালো জায়গায় অ্যানালিসিস শিখেন, এটাই হলো কথা। সিল্কো ফার্মা আমি এখন আর গ্রিন সিগন্যাল দিতে পারতেছি না, যেটা বলছি ওই টাকাটা পার হলে আপনারা সিল্কো ফার্মার নতুন এন্ট্রি দিবেন, যে লেভেলটা পার হবে বলছে এখনই ওইটা। এখন দেখি টেকনোড্রাগের কী অবস্থা, এই কি পার হইতে পারবে না টেকনোড্রাগ আশা করি পার হইতে পারবে। টেকনোড্রাগ সম্পর্কে শুরু থেকে আমি পজিটিভ বলছিলাম, এখন দেখি আমার পজিটিভিটিটা ওকে আছে কি না, নাকি অন্য কিছু ঘটতেছে। পজিটিভিটিটা মনে হচ্ছে না ওকে আছে, তবে এই স্ট্রাগল করতেছে ফর টাইম কারেকশানের জন্য স্ট্রাগল করতেছে। টাইম কারেকশান বা কনসলিডেশন মানে হচ্ছে টাইম কারেকশান না, কনসলিডেশনের জন্য ওয়েট করতেছে। কনসলিডেশন শেষ হলে টেকনোড্রাগ উঠবে, এখনও পুরোপুরি উঠে আসার সিগন্যাল নাই টেকনোড্রাগের, তবে উঠে আসার ট্রেন্ডে আছে, উঠে আসার প্ল্যানে আছে, এতটুকু বলতে পারি। এরপরে সার্ভিস সেক্টরের যে শেয়ারটা আপনাদের সাথে আমি শেয়ার করতে যাই, আমি আসলে সাইফ পাওয়ারের একজনে বলছিল, সাইফ পাওয়ার সাপোর্ট নিয়ে এখন বলবো না, আমি সাপোর্ট আমাকে আবার দেখতে হবে। সাপোর্ট অনেক আগে অ্যানালিসিস ওকে হয়েছিল, এরপরে আমি এটার দিকে আর তাকাই নাই, এরপরে আবারও উঠে গেছে। সাইফ পাওয়ার তো বুলিশ, হ্যাঁ, বাই সিগন্যাল সবই আছে। এই শেয়ারটার তো মনে হয় ইপিএসও আছে, দেখি, হ্যাঁ ইপিএসও আছে। এটা এত দামে কেন রইল, এটা একটা ব্যাপার। ফান্ডামেন্টালটা একটু দেখি, ফান্ডামেন্টাল জেড, আচ্ছা, সাইফ পাওয়ার উঠে আসবে। আমি এখন এখানে তো অ্যানালিসিস মেজারমেন্ট বলতে পারবো না, তবে বেশি দূর আর যাওয়ার নাই হয়তো বা এই মুভমেন্টে, হ্যাঁ, বেশি দূর আর যাওয়ার নাই হয়তো এই মুভমেন্টে। একটু দেখি আবার, হ্যাঁ যাবে, আরও বেশ কিছু পথ যাওয়ার চেষ্টা করবে, এতটুকু বললাম। তবে অত বেশি পথ পারবে না। আর 14 টাকা লেভেল পর্যন্ত হয়তো একটা টার্গেট থাকতে পারে, 14 টাকা লেভেলে। ইয়েস, ঠিকই ধরতে পারছি, আপনারা এটার দিকে একটু খেয়াল রাখবেন। আর বেশি কিছু বলার নাই। দেখি 14 বা 14-র বেশি, এই 15 টাকা পর্যন্ত যাওয়ার চেষ্টা করতে পারে সাইফ পাওয়ার, হ্যাঁ। আর সমরিতাটা একটু বলে দিই, আসলে সমরিতা এমন একটা শেয়ার, যে শেয়ারটা বাড়ার জন্য বসে আছে কিন্তু ইপিএস দিয়ে রাখছে কম। তা আমার সাপোর্ট তো আসলে ইপিএস, আমি ইপিএস দিয়েও অ্যানালিসিসের টার্গেট ঠিক করি মাঝে মাঝে, ব্যাপারটা বুঝছেন। আপনারা দেখবেন ইন্স্যুরেন্স যেগুলো 2 টাকার কমে ইপিএস সেগুলো এক লেভেলে, যেগুলো 2 টাকার বেশি ইপিএস সেগুলো আরেক লেভেলে, যেগুলো 3 টাকার বেশি ইপিএস
সেগুলো আরেক লেভেলে, যেগুলো 4 টাকা বা 5 টাকার বেশি ইপিএস সেগুলো আরেক লেভেলে। বাজার এভাবে ডিসকাউন্ট করে, এভাবে জাজমেন্ট করে। সুতরাং ফান্ডামেন্টাল ইজ দ্য বেসিস অফ মেকিং প্রাইস বাই টেকনিক্যাল অ্যানালাইসিস। টেকনিক্যাল অ্যানালাইসিস প্রাইস দেয় না, প্রাইসকে ফলো করে বা প্রাইস কোথায় যেতে পারে ফলো করে বা প্রিডিক্ট করে, কিন্তু বেসিক্যালি একটা শেয়ারের প্রাইস নির্ভর করে তার ফান্ডামেন্টাল বেসিসের উপরে। বাজার প্রাইস দেয় ফান্ডামেন্টাল বেসিসের উপরে। আশা করি বুঝতে পারছেন। আমি টাইম একটু বেশি নিচ্ছি কেন, আমি আসলে আপনাদেরকে এইভাবে একটা সার্ভিস দিয়ে দিতে চাচ্ছি। আপনারা অনেকে এইগুলো জানতে চান, কিন্তু আমার বলা হয় না, বলতে পারি না, বলা সম্ভব হয় না বিভিন্ন কারণে। ওই তো সমরিতা তো শুরু করছে রে ভাই। আমি আপনাদেরকে যে কনসলিডেশনের কথা বলছি সেটা শেষ করছি কিনা আমি একটু দেখার চেষ্টা করি, দেখার পরে পুরোপুরি বলতে পারবো সমরিতা কনসলিডেশন শেষ করছে। আশা করি হ্যাঁ, সমরিতা কনসলিডেশন শেষ করছে, বাট শেষ করছে, এখনও পুরোপুরি শেষ হয়নি। চেষ্টা করতেছে শেষ করার, এবং বুলিশ মোমেন্টাম দিয়ে হয়তো সে ওভারকাম করবে তার বাধাটা, এবং শেষ করছে এখনও বলতে না পারলেও ওর বুলিশ মোমেন্টাম এবং বুলিশ মুভমেন্ট বলতেছে সমরিতা আর দাঁড়ায় থাকবে না, দাঁড়ায় থাকার দিন শেষ। এগুলো বাধ্য হয়ে দাঁড়ায়, প্রয়োজনে দাঁড়ায়, নির্দিষ্ট সময়ের জন্য দাঁড়ায়। এগুলো একদম টেকনিক্যাল মেজারমেন্ট ওয়াইজ, ক্যালকুলেশন বেস, ম্যাথমেটিক্স বেস, এই সবগুলো কারণ। এই যে ইস্টার্ন হাউজিং একটু সাইডওয়েতে ছিল বা ডিস্ট্রিবিউশন লেভেলে ছিল, ইস্টার্ন হাউজিং আবার উঠবে। আমার আর এখানে ইস্টার্ন হাউজিং নিয়ে আমার বেশি কিছু বলার নাই। ইস্টার্ন হাউজিংয়ের অ্যানালিসিস আমি কয়েকবার করে দিছি, কী জন্য দিছি, যাতে আপনারা প্রফিট করতে পারেন। তবে ইস্টার্ন হাউজিংয়ে মনে হয় একটু ঝামেলায় পড়ছে, এই জন্য একটু স্লো আসে। তো দেখা যাক এটা কীভাবে কাটায়। এই ইচিমুকুতে একটু ঝামেলা আছে ইস্টার্ন হাউজিংয়ের, এই জন্য পুরোপুরি ফ্লুয়েন্টলি উঠে আসে না ইস্টার্ন হাউজিং। এই জায়গাতে আর একটু সময় নিতে পারে, এটা হলেও কথা। এই যে এখান থেকে ইস্টার্ন হাউজিং হয়তো আর একটু নিচে আসতে পারে, আর একটু সাইডে আসতে পারে, মানে MACD জিরো লাইনের দিকে আসলে পরে ইস্টার্ন হাউজিং আবার টানবে। ইস্টার্ন হাউজিংয়ের প্রাইস যদি আরও 5-7 দিন সামনে আসে, তারপরে 7-8 দিন, তারপরে ইস্টার্ন হাউজিং টানবে। ইস্টার্ন হাউজিংয়ের একটু একটা জায়গায় ঝামেলা আছে, একটু পা বাঁধা আছে, সুতা দিয়ে পা বাঁধা, এই জন্য ছুটতে পারতেছে না। আশা করি বুঝতে পারছেন। আজকে আর বলতে পারতেছি না, টাইম অনেক হয়ে গেছে। আশা করি আপনারা বুঝতে পারবেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।